আশা করি সবাই ভালো আছো। আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত সমগোত্র শ্রেণী এবং কার্যকরী মূলক সম্পর্কে জানবো। তো যদি আমরা কার্যকরী মূলক সম্পর্কে ঠিক মতো জানতে না পারি তাহলে আমাদের পরবর্তীতে কিছু সমস্যা হবে। সমস্যাটা কি রকম, যেমন আমরা একটা বিক্রিয়া কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো না। অর্থাৎ জৈব রসায়নের বিক্রিয়া কৌশল বুঝতে গেলে কিন্তু আমাদেরকে কার্যকরী মূলকের আচরণ সম্পর্কে জানতে হবে। এই জন্য আজকের টিউটোরিয়ালটা খুব ইম্পর্টেন্ট হবে। তো আগে আমরা একটু দেখে নেই যে সমগোত্র শ্রেণী কাকে বলে। তো দুইটা যৌগকে একই গোত্রভুক্ত তথা সমগোত্র যৌগ বলা হবে যদি এদের পাঁচটা বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের একটা নির্দিষ্ট সাধারণ সংকেত থাকবে। দুই নম্বর হচ্ছে এদের একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের পরপর দুটো যৌগের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের একটা নির্দিষ্ট সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। আর পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের রাসায়নিক ধর্মগুলো একই হবে। তো রাসায়নিক ধর্ম তো একই হবে কারণ এদের কার্যকরীমূলক তো একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, এই জন্য মূলত এদের রাসায়নিক ধর্ম একই হয়। কিন্তু এদের ভৌত ধর্মের মধ্যে কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। সেটা কি রকম, দেখা গেল যে কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এদের দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে, গলনাঙ্ক পরিবর্তন হয়ে যাচ্ছে, এদের ভৌত অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা বিষয়টা একটু উদাহরণ সহকারে একটু বুঝবার চেষ্টা করি। তো প্রথমে একটা আহ, সাধারণ একটা সংকেত আমরা একটু দেখি। মনে করা যাক একটা সাধারণ সংকেত হচ্ছে এরকম যে CN H2N+1OH। তো এই যে সাধারণ সংকেতটা যে আছে এইটা আসলে কার সাধারণ সংকেত? হ্যাঁ, এটা কার সাধারণ সংকেত, এইটা বুঝতে গেলে আমাদেরকে ছোট্ট একটা জিনিস একটা খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে এই সাধারণ সংকেতটার আসলে সেই যৌগটার হবে, এটা কার্যকরী মূলক দেখে কিন্তু বোঝা যাবে। তো কার্যকরী মূলক যদি আমরা একটু পরে পড়বো, তো আপাতত এখানে একটু বলে রাখি যে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে ওএইচটা হচ্ছে একটা কার্যকরী মূলক, সুতরাং আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহলের সাধারণ সংকেত। কার সাধারণ সংকেত? অ্যালকোহলের সাধারণ সংকেত, অ্যালকোহল। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যালকোহলের সাধারণ সংকেত। আচ্ছা, তো ভালো কথা। এই যে সাধারণ সংকেতটা যে আছে, এই সাধারণ সংকেতে ওএইচ আছে বলেই কিন্তু আমরা একে অ্যালকোহল বললাম। তার মানে হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে, এই কার্যকরী মূলক দেখে বোঝা যাবে যে যৌগটা কোন গোত্রভুক্ত হবে। দুই নম্বর কথা হচ্ছে যে এই যৌগটাতে যদি এখন আমরা এন এর মানগুলো যদি বসিয়ে দেই তাহলে কিন্তু ওই অ্যালকোহল গোত্রের আমরা সদস্যগুলো বা যৌগগুলো কিন্তু পাবো। সেটা কি রকম, মনে করা যাক এরকমটা হলো যে আমরা এন ইজ ইকুয়াল, মনে করা যাক যে 1 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হবে কি CH3 হবে আর OH হবে। ভালো কথা। এন ইজ ইকুয়াল যদি আমরা যদি 2 বসিয়ে দেই তাহলে আমরা এখানে পাবো C2 আর এস দুই দুটো 4 রেখে 5 C5OH। তো এটাকে যদি আমরা একটু যদি খুলে লিখি তাহলে মানে এভাবে লেখা যাবে যে CH3 CH2 বন্ড OH। আবার যদি আমরা এন ইজ ইকুয়াল যদি আমরা যদি 3 বসিয়ে দেই তাহলে আমরা লিখতে পারবো C3 আর 3 দুগুণে 6 রেখে 7 H7 আর হচ্ছে OH। তো এটাকে মানে একটু এভাবে একটু খুলে লেখা যায় যে CH3 CH2 CH2 এবং হচ্ছে OH। তার মানে হচ্ছে এই সাধারণ সংকেতে যতই আমরা এন এর মান বসাই দিব সেই অনুযায়ী আমরা কিন্তু যৌগগুলো পেতে থাকবো। তো এন ইকুয়াল যদি 1 হয় তাহলে এক কার্বন হয়, এক কার্বন হচ্ছে মিথ, তার মানে এটা হচ্ছে মিথানল। তারপর যেগুলো হচ্ছে ইথানল, তারপরটা হচ্ছে প্রোপানল, এরকম কিন্তু হচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা যদি পরপর দুইটা যৌগের কথা যদি চিন্তা করি, মনে করা যাক যে আমরা এই দুইটা যৌগকে দেখতেছি, এই 2 নাম্বার এবং 3 নাম্বার যৌগটা আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে দেখবো যে 2 নাম্বার যৌগটাতে যা যা আছে 3 নাম্বার যৌগেও কিন্তু তাই তাই আছে। হ্যাঁ, তাই আছে, শুধু কি আছে মাঝখান থেকে একটা জিনিস একটু বেশি আছে, সেইটা হচ্ছে যে এই যে এই অংশটুকু কিন্তু বেশি আছে। এখানে CH3 CH2 OH, এখানে CH3 CH2 আর একটা CH2 হয়ে OH। তার মানে হচ্ছে যে পরপর দুইটা যৌগ N=2 এবং N=3 অথবা N=1 এবং N=2 এর মধ্যে এইরকম পরপর দুইটা যৌগের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এরকম একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। দুই নম্বর কথা হচ্ছে যে এই যে যৌগগুলোতে যে একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকলো, এই কার্যকরী মূলকটা কিন্তু এই যৌগটার বৈশিষ্ট্য নির্ধারণ করে।
ফলে এদের প্রস্তুত প্রণালীগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই আবর্তিত হয়। তো আমরা যদি একটু দেখি তাহলে দেখব, যেমনটা আমরা যদি অ্যালকেন তৈরির বিক্রিয়া একটু খেয়াল করি, তোমরা 9 দেখেছিলে যে এরকম একটা ছিল যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে, হ্যাঁ, যেমন মনে করো যে RCOONA, সোডিয়াম লবণকে যদি আমরা সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা কত বিক্রিয়া নিব না, একটু উদাহরণ দেওয়ার জন্য বিক্রিয়া প্রয়োজন দেখে একটু লেখা, তাছাড়া আমিও লিখতাম না। তো এইটাকে যদি এখন আমরা উত্তপ্ত করি, হ্যাঁ, কি করব, লাইন তো থাকবে, উত্তপ্ত যদি করি তাহলে দেখা যাবে যে এখান থেকে আমরা RH নামক একটা জিনিস পাবো, আর কি পাবো, আর পাবো Na2CO3 পাবো, আর ক্যালসিয়াম অক্সাইড তো থাকবেই। এখন একটা বিষয় হচ্ছে যে এই যে যৌগটা যে আছে, এই যৌগটাতে দেখো আমরা যদি আর কে যদি পরিবর্তন করি, আর কি হচ্ছে, আর হচ্ছে কিন্তু অ্যালকাইল মূলক, আর হচ্ছে অ্যালকাইল মূলক, যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। এখন এখানে অ্যালকাইল মূলক যদি CH3 হতো তাহলে আমাদের মূল যে যৌগটা সেটা সোডিয়াম এসিটেট হতো, এবং এইটাকে যদি আমরা সোডা লাইম সহজে যদি আমরা উত্তপ্ত করতাম তাহলে আমাদের এই CH3 এই পার্টটুকুর সাথে এইখানে যে একটা H আছে এই Hটা যুক্ত হতো, হয়ে মূলত আমাদের CH3H এরকম করতো। এখানে একটা বন্ধন দিলাম, তার মানে আবার এই নয় যে এই বন্ধনটা মনে হয় যে এই হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আসলে হাইড্রোজেন তো হচ্ছে একযোজী, সুতরাং এই হাইড্রোজেনগুলোর সাথে যুক্ত হওয়ার কোনো চান্স নাই। তো সুতরাং এটাকে আমরা এভাবে না লিখে মূলত এভাবেও লিখতে পারতাম, মিথেন করে লিখতে পারতাম আর কি, আর যাই হোক। তো এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট হলো। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এইখানে যদি আমরা মিথাইল না নিয়ে যদি আমরা আরটাকে যদি আমরা ইথাইল হিসেবে যদি নিতাম, মিথাইলের পরিবর্তে আরকে যদি আমরা ইথাইল হিসেবে যদি আমরা নিতাম তাহলে কি হতো, তখন হয়তো C2H5COONA প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো মূলত এখানে এই পার্টটা আছে দেখে কিন্তু একই রকম আচরণ করতেছে। তাহলে এটা কি হবে, ক্যালসিয়াম অক্সাইড উত্তপ্ত করতে হবে, তো না করলে হবে না, উত্তপ্ত করতে হবে, করলে যেটা হবে এখান থেকে C2H5 হচ্ছে, আর তার সাথে একটা হাইড্রোজেন হচ্ছে, মানে C2H6 হচ্ছে, প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট হচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা যখন এখানে আর এর জায়গায় যখন আমরা মিথাইল মূলক নিলাম তখন আমরা মিথেন পেলাম, আর এর জায়গায় যখন আমরা ইথাইল মূলক নিলাম তখন আমরা ইথেন পাচ্ছি। একইভাবে আর কে আমরা যেরকম ভাবে চেঞ্জ করব সেই অনুযায়ী আমাদের এখানে যৌগ কিন্তু চেঞ্জ হবে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে এদের একটা সাধারণ প্রস্তুত প্রণালী, এইটা হচ্ছে একটা সাধারণ প্রস্তুত প্রণালী। এই প্রস্তুত প্রণালীর সাহায্যে যে কোনো অ্যালকেন কিন্তু এখন প্রস্তুত করা যাবে, শুধু আর কে চেঞ্জ করলেই হবে। এটাই বলা হচ্ছে যে পর পর দুইটা যৌগের মধ্যে একটা মিথিল মূলকের পার্থক্য থাকবে এবং এদের একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। আর সর্বশেষ যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে রাসায়নিক ধর্মগুলো একই হবে। তো রাসায়নিক ধর্ম যে একই হয় এই বিষয়টা যদি আমরা যদি একটু খেয়াল করি, সেটা কি রকম হয় দেখো। বিক্রিয়া আপাতত মাথায় নেওয়ার প্রয়োজন নাই, বিক্রিয়া আমি বুঝাবো, বিক্রিয়া পড়ার জন্য আমাদের জায়গা আছে। যেমন একটা বিক্রিয়া আমরা একটু দেখি যে এরকম যে CH3CH2OH, এইটার নাম হচ্ছে স্বাভাবিকভাবে ইথানল, হ্যাঁ, এটা হচ্ছে ইথানল। একে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে কি হয়, তাহলে যেটা হচ্ছে যে এইখানে যে এই ওএইচ টুকু যে আছে এই ওএইচ টুকু কিন্তু আমাদের সিএল দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। ফলে আমাদের যৌগটা কি উৎপন্ন হবে, ফলে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এরকম যে CH3CH2Cl প্লাস এখানকার যে ওএইচ আছে তার মধ্যে এইচটাকে নিয়ে HCl হবে, আর ওটা হচ্ছে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড গঠন করবে। তো এরকম হচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে কি, আমরা যদি আর একটা বিক্রিয়া যদি খেয়াল করি তাহলে কি এবার বিষয়টা খেয়াল করতে পারবো, সেটা হচ্ছে যে CH3COOH, এইটা কিন্তু অ্যালকোহলের কার্যকরী মূলক না, এটা হচ্ছে অ্যাসিডের কার্যকরী মূলক। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এখানে একটা যে ওএইচ আছে এখানেও কিন্তু অনুরূপী কিন্তু একটা ওএইচ এর মতো একটা পার্ট একটা দেখা যাচ্ছে। ফলে হচ্ছে কি, ফলে যদি আমরা একেও যদি আমরা যদি PCl5 এর সাথে যদি আমরা যদি বিক্রিয়া করাই তাহলে ঠিক আগে যেভাবে এই জায়গার এই ইথানলের ওএইচটা যেভাবে PCl5 এর সাথে যেভাবে বিক্রিয়া করেছে এখানেও একই ভাবে বিক্রিয়া করে এবং যৌগ যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে এরকম যে CH3C, এখানে এটা ছিল ওটা তো থাকবেই,
মূলত এখানে এই ওএইচটা শুধু সিএল দ্বারা প্রতিস্থাপিত হবে, ফলে এখানে যৌগটা হচ্ছে এরকম, এখানে একটা সিএল একটা যুক্ত হচ্ছে। আর বাকি যেগুলো ছিল যে এসসিএল এবং POCl3 যে ছিল এগুলো সব ঠিক থাকে। তার মানে হচ্ছে যে এই বিক্রিয়া মাথায় নেওয়ার প্রয়োজন নাই, জাস্ট একটু দেখানোর ক্ষেত্রে দেখানো। একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এই যে ওএইচ এখানে ছিল, এখানে একটা ওএইচ আছে, এই ওএইচ দুইটা কিন্তু একই রকম আচরণ করতেছে। এই জন্য কার্যকরীমূলক খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এক্ষেত্রে এটা অ্যালকোহল, এটা অ্যাসিড, কিন্তু এই অ্যাসিডের মধ্যে একটা ওএইচ পার্ট থাকার কারণেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু বিক্রিয়া দিয়েছে। তাহলে এটা বিষয় একটা পরিষ্কার যে জৈব বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যদি আমরা কার্যকরী মূলকের আচরণ সম্পর্কে যদি জানতে পারি, তাহলে বিক্রিয়াগুলো কিন্তু অত্যন্ত সহজ হয়ে যায়। কোনো মুখস্থ করতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবা যে এই বিক্রিয়ার প্রধান উৎপাদ কি হবে বা উৎপাদগুলো কি হওয়া উচিত। আমরা আরেকটু দেখি কার্যকরী মূলক কাকে বলে। তো কার্যকরী মূলকের সংজ্ঞায় বলা হচ্ছে যে জৈব যৌগে বিদ্যমান যে সকল পরমাণু বা মূলক যৌগে বিদ্যমান থেকে ওই যৌগ তথা সম্পূর্ণ যৌগ শ্রেণীর রাসায়নিক ধর্ম ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরীমূলক বলা হয়। অর্থাৎ কার্যকরীমূলক হচ্ছে জৈব যৌগের মধ্যে এমন একটা অংশ যে অংশটার কারণে ওই যৌগটা কেমন ভাবে বিক্রিয়া দেবে বা তার বৈশিষ্ট্য এবং ধর্মগুলো কেমন হবে, বিশেষ করে রাসায়নিক বৈশিষ্ট্য এবং ধর্ম কেমন হবে, সেটা কিন্তু নির্ধারিত হয়। তো যদি আমরা কার্যকরী মূলকগুলো যদি দেখি, তাহলে আমরা জেনারেলি একটা বিষয় খেয়াল করব। আমরা কিন্তু আমাদের প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে জৈব যৌগ গঠনে কেবল 6 প্রকার মৌল অংশগ্রহণ করে, তার মধ্যে কার্বন হাইড্রোজেন হচ্ছে নিজের পরিবারের। আর এই যে নাইট্রোজেন ছিল, তারপরে অক্সিজেন ছিল এবং হ্যালোজেন গুলো যে ছিল, এরা যুক্ত থেকেই কিন্তু মূলত, আর সালফার ছিল, এরা যুক্ত থেকেই কিন্তু কার্যকরী মূলকগুলো কিন্তু গঠিত হয়। তো আমরা যখন কার্যকরী মূলক যখন দেখব, তখন এই বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবো। তো কার্যকরীমূলক বুঝবার আগে আমরা ছোট একটা লাইন একটু দেখতে চাই। এই লাইনটা তোমরা মাথায় রাখবে। এই লাইনটা আমাদেরকে বিক্রিয়া সম্পর্কে একটা ধারণা দিবে। ঠিক আছে, আমি এর পরবর্তীতে এই লাইনটাকে মূলত জৈব বিক্রিয়ার হাইওয়ে হিসেবে তোমাদের কাছে পরিচয় করিয়ে দেব। তো লাইনটা হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে অ্যালকেন, একটু বড় হবে বলে আমি একটু ছোট করে লিখতেছি, অ্যালকেন। তারপর হচ্ছে অ্যালকিন, অ্যালকিন। কারণটা হচ্ছে আমরা কার্যকরী মূলকগুলো বইয়ে টানা মুখস্থ করতে চাই না। টানা মুখস্থ করলেই কিন্তু আমরা ভুলে যাব। তার চেয়ে বরং আমরা দেখতে চাই যে এই কার্যকরী মূলকগুলোকে কিভাবে আমরা আমাদের বইয়ের পড়ার সাথে আমরা রিলেট করতে পারি। অ্যালকেন, অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন স্বাভাবিকভাবে বুঝতে পারছো। তারপরটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। তারপরটা হচ্ছে অ্যালকোহল ইথার, অ্যালকোহল অথবা ইথার, যেখানে অ্যালকোহল সেখানে ইথার। তারপরটা হচ্ছে অ্যালডিহাইড অর কিটোন, অ্যালডিহাইড অর কিটোন। এরপরটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আর সর্বশেষটা হচ্ছে অ্যামিন, জায়গা খুব একটা হলো না, এটা হচ্ছে অ্যামিন। আচ্ছা, তাহলে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কার্যক্রমূলক যখন পড়বো, তখন আমরা এই লাইনটা একটু মাথায় রাখবো। এই লাইনটা মাথায় রাখলে আমাদেরকে অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে কার্যক্রমূলক সহজে মনে রাখা যাবে, তারপর জৈব বিক্রিয়া কেমন হবে সেই বিষয়ে আলোচনা করা যাবে। তো অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে বলা হচ্ছে যে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত যে যৌগগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেনে যেহেতু কার্বন এবং হাইড্রোজেন থাকে, তা ওরা তো পরিবারেরই সদস্য। ঠিক আছে, এবং প্রত্যেকটা কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন থাকে, ফলে এদের কিন্তু কোনো কার্যকরী মূলক নেই। তার মানে আমরা বলতে পারি যে অ্যালকেনের কোনো কার্যকরী মূলক নেই, এটার কোনো কার্যকরী মূলক নেই। তো কার্যকরী মূলকের জায়গাটা অবশ্য আমি লাল কালি দিয়ে লিখবো, আর বাকি জায়গাটা আমি সাদা দিয়ে লিখবো। তো অ্যালকিনের ক্ষেত্রে কেমনটা হচ্ছে, অ্যালকিন হচ্ছে কার্বন আর এক কার্বনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এখানকার কার্যকরী মূলক হচ্ছে এই কার্বন কার্বন দ্বিবন্ধনটাই হচ্ছে এখানকার কার্যকরী মূলক। একইভাবে যদি আমি বলি, তাহলে বলা যায় অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন এবং কার্বন এর মাঝখানে একটা ত্রিবন্ধন থাকবে।
এই ত্রিবন্ধটাই হচ্ছে এখানকার কার্যকরী মূলক। তারপর অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বলা হচ্ছে যে কার্বনের সাথে, অর্থাৎ একটা অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন হ্যালোজেন যখন যুক্ত থাকবে তখন এইটাই হচ্ছে এখানকার কার্যকরী মূলক। কারণটা হচ্ছে যে এই বিক্রিয়া হবে সেইখানে, কার্যকরীমূলক যেখানে একটা যৌগের চেহারা যত বড়ই হোক না কেন, বিক্রিয়া কিন্তু সেখানে হবে না, বিক্রিয়া হবে কার্যকরীমূলক যেখানে, সেখানেই বিক্রিয়াটা হবে এবং একইভাবে কিন্তু বিক্রিয়া হবে, সেটা আমরা একটু পরে দেখব। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা বলতে পারি, অ্যালকোহলের ক্ষেত্রে একটু ভিন্নভাবে একটু মনে রাখা যায়। যেমন আমরা জানি যে এই যৌগটার নাম কি, এটা হচ্ছে কিন্তু পানি। এখন এই যে পানিতে অক্সিজেনের সাথে যে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, তো যদি এরকম হয় যে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেনকে একটা অ্যালকাইল মূলক দ্বারা যদি আমরা প্রতিস্থাপিত করে লিখি, অর্থাৎ আমাদের যখন এইটা হচ্ছে এই অংশটা, এই লাল অংশটা কিন্তু হচ্ছে কিন্তু অ্যালকোহলের কার্যকরী মূলক। কিন্তু যদি এরকমটা হয় যে এই দ্বিযোজী অক্সিজেনের উভয় যোজনীতে দুইটা অ্যালকাইল মূলক থাকে, তখন এইটাকে বলবো আমরা ইথার। তাহলে এইটা হচ্ছে আমাদের ইথার আর এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। তাহলে এদের কার্যকরী মূলকগুলো এখন কেমন হচ্ছে? এদের কার্যকরী মূলকগুলো এরকম হচ্ছে। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে করে, এই কার্বনের সাথে যুক্ত থাকবে OH, আর ইথারের ক্ষেত্রে আমরা লিখতে পারবো এভাবে যে আমাদের এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এই দুইটা কার্বনের সাথে যুক্ত থাকবে একটা অক্সিজেন দ্বিবন্ধনের মাধ্যমে, এভাবে করে যুক্ত থাকবে। আমি যেখানে যে লাল অংশটুকু করে যে লিখছি, এটা কিন্তু হচ্ছে কিন্তু কার্যকরী মূলক। অ্যালডিহাইডের ক্ষেত্রে একটু ভিন্নভাবে বলা যায়। অ্যালডিহাইডের ক্ষেত্রে মূলত মূল আমাদের যে কার্যকরী মূলক হচ্ছে কার্বনাইল মূলক, এইটাকে আমরা বলি কার্বনাইল মূলক, এই টোটালটাই হচ্ছে কার্বনাইল মূলক। এখন এই কার্বনাইল মূলকটা শর্ত সাপেক্ষে অ্যালডিহাইড অথবা কিটোন হতে পারে, এইটা শর্ত সাপেক্ষে অ্যালডিহাইড অথবা কিটোন হতে পারে। তো আমরা একটু এইভাবে মাথায় রাখবো যে হাইড্রোজেন থাকলে হচ্ছে অ্যালডিহাইড, তাহলে তখন তার চেহারাটা কেমন হবে? তখন তাহলে চেহারাটা হবে এরকম যে কার্বনের সাথে এরকম অক্সিজেন থাকবে, একটা হাত ফাঁকা থাকবে আর একটা হাতে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে এইটা হবে কিন্তু CHO, এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। আর এই যে হাতটা যে থাকলো, এই হাতে কিন্তু অ্যালকাইল মূলক যুক্ত থাকতে পারে। আচ্ছা, এরপরে কিটোনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা এখানে বলবো যে হাইড্রোজেন না থাকলে তবে হবে কিটোনের কার্যকরী মূলক। তাহলে কিটোনের কার্যকরী মূলক তাহলে কেমন হচ্ছে? কিটোনের কার্যকরী মূলক হচ্ছে কার্বনের সাথে এভাবে দ্বিবন্ধ যুক্ত হচ্ছে। উল্লেখ্য যে অ্যালডিহাইড কিন্তু একযোজী কার্যকরী মূলক, কিন্তু কিটোন কিন্তু হচ্ছে একটা দ্বিযোজী কার্যকরী মূলক। এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে গঠনটা হচ্ছে আমাদের, শুধু যদি কার্যকরী মূলকের পার্টটা যদি একটু শুধু দেখাই, তাহলে এরকম করে দেখানো যায়। বন্ড COOH, তো এটা কার্বনের সাথে ডবল বন্ড, কার্বন 4 হাত, অক্সিজেনের সাথে হাইড্রোজেন। আর অ্যামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, অ্যামিনের ক্ষেত্রে কার্যকরী মূলকটা হচ্ছে মূলত, মূল যে কার্যকরী মূলকটা সেটা হচ্ছে বন্ড N এর সাথে হচ্ছে এইরকম হচ্ছে H2। এখন এই যে হাতগুলো যে ফাঁকা থাকলো, এই হাতগুলোতে কিন্তু অ্যালডিহাইড কিন্তু অ্যালকাইল মূলক কিন্তু থাকতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রধান যে গোত্রগুলো আছে তাদের কার্যকরী মূলক। তাহলে আমরা মাথায় রাখবো যে অ্যালকিনের ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকেনের ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, অ্যালকাইল হ্যালাইডের সাথে কার্যকরী মূলক হচ্ছে বন্ড হ্যালোজেন, এইটাই হচ্ছে কার্যকরী মূলক। অ্যালকোহলের ক্ষেত্রে OH, ইথারের ক্ষেত্রে অক্সিজেনের দুই হাতের সাথে দুইটা অ্যালকাইল মূলক থাকবে, তখন এই ক্ষেত্রে অক্সিজেনটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক। অ্যালডিহাইডের ক্ষেত্রে এই কার্বনাইল মূলকটা আমাদের শর্ত সাপেক্ষে অ্যালডিহাইড অথবা কিটোন হতে পারে। শর্ত হচ্ছে যে যদি হাইড্রোজেন থাকে তাহলে হচ্ছে অ্যালডিহাইড, আর যদি হাইড্রোজেন যদি না থাকে তাহলে হচ্ছে কিটোন। এভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে। আচ্ছা, আর অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে কার্যকরী মূলক। এখন এই সকল কার্যকরী মূলকের পাশাপাশি আমাদেরকে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা যদি একটু আমাদের অ্যাসিডের কার্যকরী মূলকগুলো যদি একটু দেখি, অ্যাসিডের ক্ষেত্রে এই কার্যকরী মূলকগুলো বা অ্যাসিডের যে কার্যকরী মূলক আছে এর সাথে সমতুল পরিমাণ আরো কিছু কার্যকরী মূলক আছে যেগুলোকে অ্যাসিডের জাতক বলা হবে। অর্থাৎ একটা জাতক হচ্ছে এরকম যে কোনো একটা যৌগ থেকে উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়া যৌগটার মতোই আচরণ করে।
তার মানে আমরা এখন যে কার্যকরীমূলকগুলো শিখবো সেই কার্যকরীমূলকগুলো অ্যাসিড থেকে উৎপন্ন হবে, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড থেকে উৎপন্ন হবে এবং ওই কার্যকরীমূলকগুলোর আচরণ অনেকটাই অ্যাসিডের মতো হবে। এই জন্য ওই কার্যকরীমূলকগুলোকে আমরা বলবো অ্যাসিডের জাতক। তো আমরা যখন এর আগে লিখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে অ্যাসিডের কার্যকরীমূলক হচ্ছে এরকম, যে বন্ড সি ও ও এইচ। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে যে আমাদের এই জায়গাটুকু আছে আমরা এই জায়গাটুকু একটু পরিবর্তন করবো। শুধু প্রতি ক্ষেত্রে আমরা এই জায়গাটার পরিবর্তে নতুন একটা করে জিনিস নিয়ে আসবো আর আমরা নতুন একটা করে কিন্তু কার্যক্রমমূলক পাবো। সেটা কি রকম আমরা একটু দেখি। হ্যাঁ, মনে করা যাক আমরা এখানে একটা লাইন নিতে পারি। আচ্ছা, এখানে যদি এরকমটা হয় সে ওইস এর পরিবর্তে মনে করা যায় মাইনাস ওএস আর প্লাস যদি আমরা ওইখানে করে দেই সিএল, বা সিএল নির্দিষ্ট করে না দিয়ে আমরা যদি এখানে একটা হ্যালোজেন যদি দেই, এখানে যদি আমরা একটা যদি হ্যালোজেন যুক্ত করে দিই, এটা কিন্তু একটা হ্যালোজেন, তাহলে এই ওএস এর পরিবর্তে যদি এক্স যদি যুক্ত হয়, এটা হচ্ছে বন্ড এক্স, বা বন্ডটা এই পাশে দেই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্লাস করব, কি প্লাস করব, বন্ড এক্স প্লাস করব, তাহলে আমরা একটা কার্যকরীমূলক পাবো। কার্যকরীমূলকটা আমাদের কেমন হবে, আমাদের অ্যাসিডের পার্টটা ছিল এরকম ছিল, এরকম ছিল, আর নতুন করে এখানে একটা যুক্ত হচ্ছে, যেটা সেটা হচ্ছে বন্ড এক্স যুক্ত হচ্ছে। এটার আমরা নাম দিতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড, তাহলে অ্যাসাইল হ্যালাইডের কার্যকরীমূলকটা কিরকম হচ্ছে, অ্যাসাইল হ্যালাইডের কার্যকরী হচ্ছে বন্ড সিও এক্স। আচ্ছা, এখন আমরা এবার আর একটা কার্যকরীমূলক একটু দেখি। এবার আমরা বিয়োগ করব OH আর আমরা যোগ করে দেব এবার NH2, বন্ড NH2 আমরা যোগ করে দেব। তাহলে এবার কিরকম হবে চেহারাটা, হচ্ছে এরকম বন্ড সি ও তো থাকছে, আর এইখান থেকে হচ্ছে আমাদের NH2, এইটাকে আমরা বলতেছি অ্যামাইড, মূলত অ্যাসিড অ্যামাইড, তো এটা আমাদের অ্যামাইড। তাহলে অ্যামাইডের কার্যকরীমূলক কেমন হচ্ছে, বন্ড সিও NH2, এটা হচ্ছে অ্যামাইড। আচ্ছা, এরপরে আমরা বাদ দিব OH আর আমরা যুক্ত করব যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা একটা অ্যালকক্সাইড যুক্ত করব, একটা আমরা অ্যালকক্সাইড যুক্ত করব। সেটা কিরকম, সেটা হচ্ছে প্লাস করব, কি প্লাস করব, OR, এই পার্টটা আমরা যুক্ত করব। তাহলে আমাদের এখন কার্যকরীমূলকটা হচ্ছে এরকম, বন্ড সি এরকম তো ছিল, ওই যাবে আর এখানে OR যুক্ত হবে, আর এখানে হচ্ছে একটা ও যুক্ত হচ্ছে আর একটা আর যুক্ত হচ্ছে। তখন এইটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের এস্টার, এটা হচ্ছে এস্টার। তাহলে এস্টারের কার্যকরীমূলক হচ্ছে বন্ড সিও ও আর। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এখানে ছোট্ট একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে এরকম, আমরা যদি এই অক্সিজেন এবং এই অক্সিজেন যদি বাদ দেই, তার মানে যদি আমরা এই হাইড্রোজেনের পরিবর্তে একটা যদি আর যুক্ত করে দেই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এস্টারের কার্যকরীমূলক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এস্টারের কার্যকরীমূলক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এরকম, যে বন্ড ওএস এটা বাদ দিব আর যোগ করব কি, আর যোগ করব আমরা একটা অ্যাসিটাইল মূলকটা যোগ করব, অর্থাৎ আমরা একটা আর ও সি ও একটা যোগ করব, এরকম একটা পার্ট একটা যোগ করব। এই পার্টটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এটা হচ্ছে মূলত তোমার অ্যালকাইল কীটমূলক আর কি, যেটাকে আমরা RCO দ্বারা বলছি। এটা যদি আমরা নিই তাহলে এরকম হচ্ছে, এরকম। তো এই পর্যন্ত তো ছিল, এখন এইখানে যুক্ত হবে কার সাথে, একটা অক্সিজেনের সাথে যুক্ত হবে। ও, এখানে একটা অক্সিজেন থাকবে, একটা অক্সিজেন লিখতে একটা ভুল করছি, এখানে একটা অক্সিজেন হবে, তাহলে যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে, এখানে অক্সিজেনের সাথে যুক্ত হবে, তার সাথে কি থাকবে, একটা কার্বন থাকবে, এর সাথে একটা অক্সিজেন থাকবে, আর এরকম একটা পার্ট থাকবে। এই যে লাল অংশটুকু যে আছে, এইটুকু যদি আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই অক্সিজেন আর এই অক্সিজেন যদি আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা হাইড্রোজেনের পরিবর্তে যদি একটা RCO যদি যুক্ত করি, বা যদি আমরা এই আরটাকেও যদি বাদ দিয়ে দিই, সে এই পার্টটা যদি যুক্ত করি, একটা সিও একটা কীটমূলক যদি একটা যুক্ত করি,
মাইনাস হাইড্রোজেন যুক্ত হচ্ছে আমাদের একটা কীটমূলক। হ্যাঁ, একটু ভালো করে একটু লিখি, তাহলে আমরা যে জিনিসটা দেখাতে পারবো সেটা হচ্ছে এরকম যে যোগ করতে কি যোগ করতে হবে, এই অংশের সাথে এই অংশটা যোগ করতে হবে যদি আমরা এইটা যদি আমরা বাদ দিতে চাই, এই অক্সিজেন এবং এই অক্সিজেন যদি আমরা যদি বাদ দিয়ে লিখি। তো একটা বিষয় যে এই যে এটাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড, এটাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে অ্যানহাইড্রাইড। কার অ্যানহাইড্রাইড? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড মতো জৈব অ্যাসিড অ্যানহাইড্রাইড, হাইড্রাইড। ঠিক আছে, অবশ্যই এগুলো কিভাবে আসলে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখলে আরো সহজে মনে থাকবে। তো যেহেতু আমি এখন রাসায়নিক বিক্রিয়া দেখাতে চাচ্ছি না, তাহলে আমরা একটু সংক্ষেপে বলতে পারি যে এই যে এইটা যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক যে ছিল, কার্বক্সিলিক অ্যাসিড এই মূলকটা যে ছিল, এই মূলক থেকে আমরা যদি ওএইচ এর পরিবর্তে এক্স নিয়ে আসি তাহলে অ্যাসাইল হ্যালাইড, ওএইচ এর পরিবর্তে যদি আমরা NH2 নিয়ে আসি তাহলে অ্যামাইড, ওএইচ এর পরিবর্তে যদি আমরা OR নিয়ে আসি তাহলে এস্টার, ওএইচ এর পরিবর্তে যদি আমরা বন্ড COO মাইনাস যদি নিয়ে আসি, ও মাইনাস যদি নিয়ে আসি তাহলে কিন্তু হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অথবা আমরা বলতে পারি যে এখানে যদি আমরা ওএইচ এর পরিবর্তে এক্স নিয়ে আসি তাহলে অ্যাসাইল হ্যালাইড, আর ওএইচ এর পরিবর্তে আমরা NH2 তাহলে অ্যামাইড। কিন্তু হাইড্রোজেনের পরিবর্তে যদি আমরা শুধু আর নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের এস্টার, আর এই হাইড্রোজেনের পরিবর্তে যদি আমরা CO মানে কীটমূলক যদি নিয়ে আসি তাহলে কিন্তু হচ্ছে আমাদের অ্যানহাইড্রাইড। তো এগুলোকে বলা হচ্ছে অ্যাসিডের জাতক, এগুলো হচ্ছে অ্যাসিডের জাতক। এই অ্যাসিডের জাতকের কার্যকরী মূলকগুলো একটু বড়, এবং অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে যে তোমরা এই মূলকগুলো কিন্তু একদম গুলায় ফেলো, তোমাদের কোনোভাবেই মনে থাকতে চায় না। তাহলে তোমরা একটু এইভাবে একটু সিস্টেমেটিক একটু মনে রাখবা যে ওএইচ এর পরিবর্তে কে যাচ্ছে আর কে আসতেছে, ওএইচ এর পরিবর্তে এক্স, ওএইচ এর পরিবর্তে NH2, ওএইচ এর পরিবর্তে OR, ওএইচ এর পরিবর্তে হচ্ছে বন্ড COO বন্ড, এরকম আর কি হচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে কিন্তু খুব সহজে মাথায় থাকবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে এসিডের কার্যকরী মূলকগুলোকে আমরা কিভাবে, জাতকের কার্যকরী মূলকগুলোকে আমরা কিভাবে মনে রাখবো। আচ্ছা, এখন আমরা একটা এক নজরে একটা চার্ট দেখি। এই চার্টটাতে দেখো, এই চার্টটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে এখানে কিন্তু আমাদের কার্যকরী মূলকগুলো দেখো, অ্যালকেনের ক্ষেত্রে কোনো কার্যকরী মূলক নাই, এটা টোটালটাই একটা যৌগ, এখানে কোনো কার্যকরী মূলক নেই। আচ্ছা, তারপরে এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে কার্যকরী মূলক বা জায়গা হচ্ছে এইটুকু, আর এটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইনের ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে এইটুকু। তারপরে অ্যারিনের ক্ষেত্রে মূলত এই যে বেনজিন বলয়টা যে আছে এইটাই হচ্ছে এখানকার কার্যকর জায়গা। মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোর বিক্রিয়া এলিফ্যাটিকের চেয়ে একটু ভিন্নভাবে হবে। এখানে মূলত ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যখন হয় তখন বেনজিন বলয়ে হয়। আর হ্যালো অ্যালকেন বা অ্যালকালহাইডগুলোর ক্ষেত্রে এইটুকু হচ্ছে তাদের কার্যকর জায়গা বা মূলক। অ্যালডিহাইডগুলোর ক্ষেত্রে হচ্ছে বন্ড CHO, এই আর বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে, মূলত প্রতি ক্ষেত্রে আর গুলো করে বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেটা কিন্তু হচ্ছে কার্যকরী মূলক। এখানে কিটোনের ক্ষেত্রে এইটুকু হচ্ছে এর কার্যকরী মূলক, অ্যালকোহলের ক্ষেত্রে এইটুকু হচ্ছে কার্যকরী মূলক, ইথারের ক্ষেত্রে এই যে আর দুইটা বাদ দিলে যে অক্সিজেনের দ্বিতীয় যে অক্সিজেন থাকবে এটা হচ্ছে কার্যকরী মূলক, অ্যামিনের ক্ষেত্রে আর বাদলে NH2 থাকে, এটা হচ্ছে তার কার্যকরী মূলক। একইভাবে কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে এই আর বাদলে এটা হচ্ছে তার কার্যকরী মূলক। ঠিক আছে, এটা হচ্ছে কার্যকরী মূলক। আর অ্যাসিড অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে এই R1 এবং R2 এই দুইটা বাদলে বাকি যেটুকু থাকবে এইটা হচ্ছে তার কার্যকরী মূলক। এস্টারের ক্ষেত্রে একটা R1 বাদ দিতে হবে কিন্তু আর একটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এটা রাখতে হবে। আর যদি আমরা অ্যামাইডের ক্ষেত্রে বলি তাহলে যে NaCO দেখো, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে তার জাতক এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যামাইড, এবং এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। এগুলো হচ্ছে কিন্তু অ্যাসিডের জাতকের কার্যকরী মূলক। তো এই কার্যকরী মূলকগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো সাধারণত এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হলেও যখন আমরা রাসায়নিক বিক্রিয়া যখন আমরা করব তখন রাসায়নিক বিক্রিয়াতে আমাদেরকে বিভিন্নভাবে এগুলো হেল্প করবে। আচ্ছা, আমরা একটু পরে দেখি। যেমন একটা প্রশ্ন আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 11-12 সেশনে, যে কোনটি কার্বলিক অ্যাসিড মূলকের সংকেত। খুব সহজ কোশ্চেন, দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড মূলকের সংকেত। আর বাকি যদি বলি এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যামাইড, এটা হচ্ছে অ্যামাইড, আর এটা তো বুঝতেই পারছো এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহল। আর এইটাকে যদি আমরা গোত্র হিসেবে যদি চিহ্নিত করি তাহলে এটাকে আমরা কিটোন বলতে পারি। তবে এটাকে আমরা যদি সাধারণভাবে চিন্তা করি তাহলে এটা অ্যালডিহাইড এবং কিটোন দুটোই হতে পারে শর্ত সাপেক্ষে। যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, না থাকলে হচ্ছে কিটোন। আচ্ছা, তো এগুলো তোমরা একটু দেখে নাও। গ্লিসারিন, ও গ্লিসারিন এখানে একটু কথা হচ্ছে গ্লিসারিনের কার্যকরী মূলক। তো গ্লিসারিনের কার্যকরী মূলক, গ্লিসারিন তো কোনো গোত্র না, গ্লিসারিন হচ্ছে একটা যৌগ। তো গ্লিসারিন যৌগটার সংকেতটা কিরকম? গ্লিসারিন যৌগের সংকেতটা হচ্ছে এরকম যে CH2OH, CHOH এবং হচ্ছে CH2OH। এটা হচ্ছে কিন্তু গ্লিসারিন। ঠিক আছে, এটা হচ্ছে গ্লিসারিন। তো গ্লিসারিন স্পষ্ট দেখা যাচ্ছে
যে এখানে কিন্তু কার্যকর মূলক হচ্ছে এই ওএস গুলো, অর্থাৎ অ্যালকোহল, এটা কিন্তু একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা পলিহাইড্রিক অ্যালকোহল বলা চলে। তাহলে এখানকার কার্যকর মূলক হচ্ছে অ্যাকচুয়ালি এটা। আমরা এখন আরো ব্যতিক্রম কিছু শিখবো। একটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা যখন বিভিন্ন যুগে যখন নামকরণ করব বা বিভিন্ন ভাবে যখন আমরা বিক্রিয়াগুলো অর্থাৎ কার্যকরী মূলকগুলোর যখন আমরা নাম বলবো, তখন এরকম কিছু কথা আসে, সেটা হচ্ছে ডিগ্রি ভিত্তিক। তো ডিগ্রি ভিত্তিক বিষয়টা কি রকম, যেমন মনে করা যাক যে একটা কথা বললো যে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক নিচের কোনটি। এখন প্রশ্ন যেটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, তো আমরা জানি যে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ওএস, অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ওএস। কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক আবার কেমন হবে? তো 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কেমন হবে, এই ডিগ্রি, যে কোনো কিছু ডিগ্রি নির্ণয়টা করা যায় কিভাবে সেইটা একটু দেখো। আমরা এখানে খুব একটা ট্রিক্স একটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে 3 মাইনাস হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, ঠিক আছে, সমান কিন্তু আমরা পাবো ডিগ্রি। তো এইটা কি আমি একটু বুঝাই বলি, যেহেতু একটু ট্রিক্স, সুতরাং এটার একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তাহলে এই অনুযায়ী আমরা এর ডিগ্রিটা নির্ধারণ করব। তো যেমন মনে করা যায় যে ডিগ্রি আসলে কার হয়, ডিগ্রি হয় অ্যাকচুয়ালি কার্বনের। তো কার্বনটার ডিগ্রিকে বিভিন্ন ভাবে নির্ধারণ করা যায়। এক হচ্ছে যে কার্যকরী মূলকের উপর ভিত্তি করে ডিগ্রি নির্ধারিত হতে পারে, অথবা শুধু কার্বনের উপর ভিত্তি করে ডিগ্রি নির্ধারিত হতে পারে, অথবা এই যে কার্বনটার অবস্থার বা প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু ডিগ্রি নির্ধারিত হতে পারে। যেমন আমরা যদি বলি, মনে করা যাক এইটা একটা কার্বন, আমরা এই কার্বনটার ডিগ্রি নির্ধারণ করব একটা কার্যকরী মূলকের সাপেক্ষে। তো কার্যকরী মূলকটা হচ্ছে ওএস। এখন এই ওএস যে কার্বনটার সাথে থাকবে, সেই কার্বনটার সাথে কয়টা হাইড্রোজেন আছে বা হাইড্রোজেন আছে কিনা তার উপর ভিত্তি করে কিন্তু এটা কিন্তু ডিগ্রি নির্ধারিত হবে। তো এখানে নিয়মটা হচ্ছে যে 3 থেকে আমরা হাইড্রোজেন সংখ্যা বাদ দিলে কিন্তু আমরা ডিগ্রি পাবো। তো যেমনটা দেখো এখানে প্রশ্নটা বলছে যে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক নিচের কোনটি। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক যদি পেতে চাই, তাহলে 3 মাইনাস 1 করতে হবে, সমান তো 2 হবে। তার মানে হচ্ছে যে এইটার সাথে যদি আমরা জাস্ট একটা হাইড্রোজেন যদি আমরা দিয়ে দেই, তাহলে এইটা কিন্তু হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। একইভাবে যদি আমরা এভাবে যদি লিখি, যে মনে করা যাক যে এখানে একটা ওএইচ থাকলো, এখানে 2টা হাইড্রোজেন থাকলো, তাহলে এইটা কয় ডিগ্রি হবে? তাহলে যেহেতু 3 মাইনাস 2 হাইড্রোজেন সমান এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি হবে। আবার যদি এরকমটা হয়, যেমন করে এখানে একটা এক্স দেওয়া হলো, দিয়ে এখানে একটা আর দেওয়া হলো, এখানে একটা আর দেওয়া হলো, এখানে একটা এস দেওয়া হলো, দিয়ে বলা হলো এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যেহেতু হ্যালোজেন আছে তাই এটা অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কিন্তু বলতে পারবো যে এখানে যেহেতু এখানে একটা হাইড্রোজেন আছে, সুতরাং 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড, এটা একটা বিষয়। আচ্ছা, তো এইভাবে কিন্তু কার্যকরী মূলকগুলো কত ডিগ্রি সেটা নির্ধারণ করা যায়, বিশেষ করে অ্যালকোহল এবং অ্যালকাইল হ্যালাইডগুলোর ক্ষেত্রে এই ঘটনাটা খুবই প্রচলিত। আমরা আর একটা ঘটনা দেখি, যেমন মনে করা যাক বলা হচ্ছে এরকম যে কার্বনটার সাথে একটা মনে করা যাক যে এরকম একটা এখানে একটা প্লাস চিহ্ন একটা দেওয়া আছে, অথবা কার্বনটার সাথে মনে করা যায় এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, অথবা মনে করা যাক যে এই কার্বনের সাথে একটা এরকম একটা ফোঁটা দেওয়া আছে, ফোঁটা দিলে মূলত ফ্রি রেডিকেল বুঝায়। তো দেওয়ার পর বলতেছে যে এখানে যদি 2টা হাইড্রোজেন যদি থাকে, তাহলে এইটা কয় ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে 2টা হাইড্রোজেন আছে, তাহলে 3 বিয়োগ 2, তার মানে এইটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন, ধনাত্মক চার্জযুক্ত কার্বনকে কার্বনিয়াম আয়ন বলে, আমরা সেটা পরে পড়বো। তাহলে এটা 1 ডিগ্রি কেন হলো? 1 ডিগ্রি হলো এই জন্য যে কারণ এখানে 2টা হাইড্রোজেন আছে, আর যে হাতটা ফাঁকা থাকে সে হাতে সাধারণত অ্যালকাইল মূলক থাকে। আর এইটাকে বলে একটা কার্বন আয়ন, এটা একটা কার্বন আয়ন, কারণ এটা একটা ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়ন, এটা হচ্ছে কার্বন আয়ন। এখন এটা কয় ডিগ্রি কার্বন আয়ন সেটা নির্ভর করে এখানে কয়টা হাইড্রোজেন আছে তার উপর। এখানে যদি 3টে যদি হাইড্রোজেন থাকে তাহলে এর কোনো ডিগ্রি নাই। আর যদি মনে করা যাক যে এখানে 2টা হাইড্রোজেন আছে তাহলে হচ্ছে 1 ডিগ্রি, আর যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে হচ্ছে 2 ডিগ্রি, আর যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে এটা কিন্তু হবে কিন্তু 3 ডিগ্রি। যেমন এই অবস্থায় এখানে কোনো হাইড্রোজেন, এটা কিন্তু 3 ডিগ্রি। একইভাবে কিন্তু এই যে ফ্রি রেডিকেলটা যে আছে এটারও কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বলা যায়। যেমন ফ্রি রেডিকেলটা মনে করা যাক যে এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল হবে? ফ্রি রেডিকেল, হ্যাঁ, রেডিকেল। তাহলে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে, আমরা যেহেতু এখানে একটা হাইড্রোজেন আছে আর 2টা হাত ফাঁকা আছে, তার মানে 3 মাইনাস 1 মানে এর ডিগ্রি হচ্ছে 2, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল যদি এখানে একটা হাইড্রোজেন থাকে। আর যদি 2টা হাইড্রোজেন থাকতো তাহলে 3 মাইনাস 2 তখন কিন্তু 1 ডিগ্রি ফ্রি রেডিকেল হতো। এভাবে কার্যকরীমূলক থাকলে কিংবা প্লাস চার্জ থাকলে কিংবা মাইনাস চার্জ থাকলে কিংবা যদি বিজোড় ইলেকট্রন থাকে অথবা ফ্রি রেডিকেল হয়,
তাহলে তাদের ডিগ্রি নির্ধারিত হয়। এটা কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো, এটা কিন্তু কার্যকরী মূলক আছে কার্বনের, সেই কার্বনের ডিগ্রি নির্ধারণ করা হলো। এখন এমন কোন যদি কার্বন হয় যার সাথে কার্যকরী মূলক নাই, তার ডিগ্রিটা কিরকম হবে? তার ডিগ্রিটা কিন্তু একটু ভিন্ন রকম হবে। যেমন আমি যদি একটু দেখাই, একটা যৌগ একটা লিখি, মনে করা যাক যে একটা যৌগ হচ্ছে এরকম, যে CH3 C CH3 CH3, তারপরে মনে করা যাক যে CH3 এবং এখানে হচ্ছে CH3। এখন যদি তোমাকে বলি যে এই কার্বনটা কয় ডিগ্রি, এই কার্বনটার ডিগ্রি কত, একটা বিষয় খেয়াল করে দেখো যে এই কার্বনে কিন্তু কোনো কার্যকরী মূলক যুক্ত নাই, শুধু একটা, দুইটা, তিনটা আর বিশাল বড় একটা, মোট 4টে অ্যালকাইল মূলক যুক্ত আছে। তাহলে যেহেতু এই কার্বনের সাথে 4টে অ্যালকাইল মূলক যুক্ত আছে, তখন এই কার্বনটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা 4 ডিগ্রি কার্বন। তাহলে এইটা হচ্ছে একটা 4 ডিগ্রি কার্বন। আমি একটু তার মাথায় মাথায় একটু লিখি, তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে একটা আমাদের 4 ডিগ্রি কার্বন। তাহলে এই কার্বনটা কয় ডিগ্রি হিসাব করে হচ্ছে, এখানে 1 2 3 তিনটা কার্বন সাথে যুক্ত আছে, তার মানে এইটা হচ্ছে কিন্তু আমাদের 3 ডিগ্রি। এই অবস্থায় এইটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। তারপরে যদি আমরা বলি যে এইটা আমাদের কয় ডিগ্রি কার্বন, এখানে দেখা যাচ্ছে যে একটা শুধু অ্যালকাইল পার্ট যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। তো বিষয়টা হচ্ছে অনেকে মনে করে যে অ্যালকাইল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে মনে হয় ডিগ্রি নির্ধারণ করলে সুবিধা হয়। যেমন এখানে 1 2 দুইটা অ্যালকাইল মূলক আছে, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি। কিন্তু অনেক সময় হয় কি, যৌগগুলো অনেক বড় হয়ে গেলে অ্যালকাইল মূলক কোন অংশটুকু নিয়ে হয় সেটা কিন্তু বুঝে একটু কঠিন হয়। যেমন এইটার ক্ষেত্রে অ্যালকাইল মূলক হচ্ছে পুরো একদম এই জিনিসটা, পুরো এই জিনিসটাই হচ্ছে অ্যালকাইল মূলক, শুধু এইটাই শুধু বাদ দিয়ে, এইটা বাদ দিয়ে বাকি অংশটুকু হচ্ছে অ্যালকাইল মূলক। অনেক সময় অ্যালকাইল মূলক বুঝতে অসুবিধা, এই জন্য আমরা মাথায় রাখবো যে যদি কার্যকরী মূলকের অথবা ধনাত্মক চার্জযুক্ত কার্বনের অথবা ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের কিংবা ফ্রি রেডিকেলের যদি আমাদের ডিগ্রি নির্ধারণ করতে বলে, তাহলে আমরা কি করব, 3 থেকে হাইড্রোজেন বাদ দিলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে আমাদের ডিগ্রি। কিন্তু যদি শুধু কার্বনের সাথে যদি ডিগ্রি নির্ধারণ করতে বলে, তাহলে এই কার্বনের সাথে সরাসরি কয়টা অ্যালকাইল মূলক যুক্ত আছে তার উপর ভিত্তি করে কিন্তু তার ডিগ্রিটা নির্ধারিত হবে। এখন ডিগ্রির পাশাপাশি আমাদেরকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে মনে করা যায় যে যদিও 0 ডিগ্রি বলতে কিছু নাই, তারপর একটু লিখলাম যে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি এবং তারপর হচ্ছে 4 ডিগ্রি। তো 1 ডিগ্রি যখন হবে তখন এটাকে আমরা বলবো প্রাইমারি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রাইমারি। আর যদি 2 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেকেন্ডারি। আর যদি 3 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা বলবো টারশিয়ারি টারশিয়ারি। আর এইটা যদি 4 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা বলবো কোয়াটারনারি কোয়াটারনারি। যেমন যদি বলে যে নিচের কোনটি সেকেন্ডারি অ্যালকোহল, তো সেকেন্ডারি অ্যালকোহল মানে কি, সেকেন্ডারি অ্যালকোহল মানে হচ্ছে কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল। তা 2 ডিগ্রি অ্যালকোহল আবার কেমন হবে, যেহেতু অ্যালকোহলের একটা কার্যকরী মূলক OH একটা যুক্ত থাকবে, সুতরাং 2 ডিগ্রি অ্যালকোহল সেইটা হবে আমরা 3 থেকে 1 বের করব, মানে একটা হাইড্রোজেন থাকবে আর দুইটা হয়তো বা অ্যালকাইল মূলক থাকতে পারে। তাহলে এইটা কিন্তু হচ্ছে একটা কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল। তো এইভাবে কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কোয়াটারনারি হয়। তো মজা করে একটু বলা যায় এটা কিন্তু হচ্ছে আমাদের নার্সারি, ঠিক আছে। তো যাই হোক, নার্সারি বলতে কোনো কথা নাই, এমনিতে একটু মজা করে লিখে দিলাম। তাহলে আমরা মাথায় রাখবো, আমরা প্রথমে নার্সারিতে পড়ি, তারপরে প্রাইমারিতে, তারপর হাই স্কুলে মানে সেকেন্ডারি স্কুলে, তারপর হচ্ছে কলেজে মানে টারশিয়ারিতে, তারপর ইউনিভার্সিটিতে মানে হচ্ছে 4 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি বলি যে এই কার্বনটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে কোয়াটারনারি কার্বন, এটা 3 ডিগ্রি হওয়ার কারণে এটাকে আমরা বলতে এটা হচ্ছে টারশিয়ারি কার্বন, এটা 1 ডিগ্রি হওয়ার কারণে এটাকে আমরা বলতে প্রাইমারি কার্বন। তো কার্যকরী মূলক থাকলে একভাবে কিন্তু ডিগ্রিটা নির্ধারিত হবে, আর যদি কার্যকরী মূলক যুক্ত না থাকে, শুধু যদি অ্যালকাইল মূলক থাকে তখন কিন্তু আরেকভাবে নির্ধারিত হবে। এই বিষয়ে একটু মাথায় রাখতে হবে। আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখি, আরো কতগুলো কার্যকরী মূলক আছে, এদের আচরণটা একটু ভিন্ন, এদের কোনো গোত্র নাই কিন্তু এদের কতগুলো ব্যাপার আছে। যেমনটা মনে করা যাক যে এইটাকে আমরা সায়ানাইড বলতে পারি অথবা নাইট্রাইলও বলতে পারি, এটা হচ্ছে আমাদের নাইট্রাইল নাইট্রাইল, আর অথবা এটা হচ্ছে আমাদের সায়ানাইড সায়ানাইড। এখন কথা হচ্ছে যে কখন নাইট্রাইল হবে আর কখন সায়ানাইড হবে। এইটা হচ্ছে যে এইটা যখন মূল গোত্র নির্দেশ করবে, গোত্র নির্দেশ করলে কিন্তু হচ্ছে সায়ানাইড, আর যদি শাখা হিসেবে যদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা হবে সায়ানাইড। তো ওটা হলো হলো ভালো কথা, কিন্তু আবার এরকমটা হতে পারে এইটা আবার সিএন না থেকে আবার এনসি অবস্থায় থাকতে পারে। তো এনসি যদি থাকে তখন এর নামটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এই নামটা হয় আইসোসায়ানাইড আইসোসায়ানাইড। হ্যাঁ, এটা হচ্ছে আইসোসায়ানাইড।
তার কারণটা একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে দুইটা যৌগের মধ্যে একটা ঘটনার পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আমরা যদি এইটার কথা যদি চিন্তা করি, এখানে কার্বন কিন্তু ত্রিবন্ধনের মাধ্যমে নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে। আর এই কথাটা এই এইটা যদি আমরা যদি বিষয়টা যদি খেয়াল করে দেখি, তাহলে দেখবো যে এখানে নাইট্রোজেন দ্বিবন্ধনের মাধ্যমে কার্বনের সাথে যুক্ত থাকে। তার মানে এইটাতে কার্বনের যোজনী হচ্ছে 4, কিন্তু এইটাতে কার্বনের যোজনী হচ্ছে 2। তো এই আইসোসায়ানটিতে কেবল কার্বনের যোজনী হচ্ছে 2। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে দ্বিবন্ধন যুক্ত কিছু কার্যকরীমূলক আমরা এইভাবে চিন্তা করতে পারি যে CH2 ডবল বন্ড CH2 এক হাত ফাঁকা। এইটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা ভিনাইল মূলক। এইটা হচ্ছে একটা ভিনাইল মূলক। ভিনাইল মূলক, ওই যে আমরা যে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি নাম শুনেছি, সেখানে আমরা এটাকে নাম দেখবো যে এটা হচ্ছে আমাদের ভিনাইল মূলক। তো ভিনাইল মূলক যেমন আছে 2 কোণ বিশিষ্ট অ্যালকিনের একযোজী মূলক, সেটা হচ্ছে ভিনাইল মূলক। কিন্তু এটা যদি আবার এরকম হয় যে CH2 ডবল বন্ড CH2 এক হাত ফাঁকা, তখন এইটাই কিন্তু বলা হবে অ্যালাইল মূলক। অ্যালাইল মূলক তার মানে হচ্ছে যে দ্বিবন্ধন যুক্ত তবে এক হাত ফাঁকা হলে ভিনাইল মূলক, 2 কার্বনের বিশিষ্ট হচ্ছে ভিনাইল মূলক, আর 3 কোণ বিশিষ্ট হলে হচ্ছে অ্যালাইল মূলক। তো এই মূলকগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এগুলো অনেক সময় এমসিকিউ হিসেবে আসে, যদি এদের কোনো গোত্র নাই বা এদের কোনো বিক্রিয়া আমরা নির্দিষ্ট পাবো না। ঠিক আছে। তারপর যদি আমরা দেখি যে নিচের কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল, এইটার অ্যান্সার কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল মানে একটা কার্বনের সাথে ওএইচ থাকবে, আর ওই কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। আর বাকি হাত দুইটা কি হবে? বাকি হাত দুইটাতে অ্যালকাইল মূলক থাকতে পারে, তখন এটাকে আমরা একটা 2 ডিগ্রি অ্যালকোহল বলতে পারবো। তো দেখে মনে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা হচ্ছে কি? অ্যান্সারটা হচ্ছে বি। ঠিক আছে। এইটা যেমন আসলে নাইট্রাইলের কার্যকরী প্রশ্ন প্রায় প্রায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে। যেমন ঢাকা ইকোনমিক্স কলেজে আসলো, টেকনিক্যাল মেডিকেল অ্যাডমিশন 22-23 আসছিল প্রশ্নটা, যে নাইট্রাইল। নাইট্রাইল হচ্ছে তাহলে কোনটা? এই যে সায়ানাইড, এটাকে বলছে নাইট্রাইল। ঠিক আছে। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে আরেকটা মূলকের একটু কথা চলে আসলো। এইটার নাম হচ্ছে থায়োসায়ানাইড। থায়োসায়ানাইড, সায়ানাইড। হ্যাঁ, এটা হচ্ছে থায়োসায়ানাইড। কিন্তু এইটা আর ওইটা কিন্তু দেখতে কিন্তু একই রকম। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে এখানে কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত থাকে, আর নাইট্রোজেনের সাথে তারপরে সালফার থাকে। ঠিক আছে, বা কার্বন সালফার এবং নাইট্রোজেন এইভাবে যুক্ত থাকে। আর এখানে সালফারের সাথে কিন্তু যুক্ত থাকে। তো সালফার যখন সাথে যখন যুক্ত থাকে, তখন এইটা থায়োসায়ানাইড হয় না, তখন এইটা হয় আইসোথায়োসায়ানাইড। এটা হচ্ছে আইসোথায়োসায়ানাইড। থায়োসায়ানাইড, এটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আইসোথায়োসায়ানাইড, আর এটা হচ্ছে নাইট্রোমূলক। আচ্ছা, যাই হোক, তো এইগুলোই ছিল কার্যকরীমূলক সম্পর্কে। তো তোমাদের কাজ থাকবে যে কার্যকরীমূলকগুলো লিখে লিখে পড়া। সে পর্যন্ত ভালো থাকো। আমরা এর পরের দিন আমরা যখন নামকরণ পড়বো জৈব যৌগের, তখন আমাদের এই কার্যকরীমূলক কিন্তু লাগবে। সুতরাং কার্যকরীমূলককে মাথায় রাখতে হবে, এটা নামকরণে হেল্প করবে। এবং জৈব বিক্রিয়া বুঝতে তো অবশ্যই কার্যকরীমূলক লাগবেই।